গ্রিক রণতরীর কাছে হেক্টর। এদিকে যুদ্ধ করতে করতে ট্রয় সৈন্যরা একেবারে এসে হাজির হলো গ্রিকদের দুর্গের সামনে। গ্রিকরা যখন এই দুর্গটিকে নিরেটার শক্ত পাথরের প্রাচীর দিয়ে ঘিরে তুলেছিল, তারা একেবারেই ভুলে গিয়েছিল দেবতা জিউসের উদ্দেশ্যে বলি দিতে। ফলে এই প্রাচীন যে বেশি দিন স্থায়ী হবে না এ তো জানাই কথা, কিন্তু সে অনেক পরের কথা। ওদিকে ট্রয় সৈন্যরা যখন সেই প্রাচীরের কাছাকাছি এসে পৌঁছল, তারা বুঝতে পারল এই দুর্গ রথ আর অশ্বারোহী সৈন্য দিয়ে ভেদ করা অসম্ভব। যতই তারা বর্ষা বা তীর ছুড়ুক, সেগুলি সেই শক্ত পাথরের গায়ে লেগে ফিরিয়ে আসবে। তাছাড়া ট্রোজানরা ঘোড়াগুলো প্রাচীরের পাশে অবস্থিত দীর্ঘ পরীক্ষা দেখে লাফ দিতে ভয়ও পাচ্ছিল। পরীক্ষাটি এতই চওড়া ছিল যে ঘোড়াগুলো তা দেখি চিহি চিহি চিৎকার শুরু করে দিল। ঘোড়াগুলো ভয় পাবার আরও কারণ ছিল। গ্রিকরা যখন দুর্গের পাশে পরীক্ষা খনন করে, তখন তারা বহু কাঁটা গাছ বসিয়ে দিয়েছিল। দিনে দিনে কাঁটা গাছ এমন দুর্ভেদ্য জঙ্গলে পরিণত হয়েছিল যে কোনো রথ বা অশ্বারোহীর পক্ষে অক্ষত অবস্থায় তা পার হওয়া সম্ভব ছিল না। ট্রোজান সৈন্য আর সেনাপতিরা পরীক্ষা পার হতে না পেরে বেশ চিন্তিত হয়ে পড়ল। সেই সময় পলিডেমাস নামে একজন ট্রোজান হেক্টরকে উদ্দেশ্য করে বললেন, মহান হেক্টর, এই দুর্ভেদ্য কাঁটা গাছ আর ওই বিরাট চওড়া পরীক্ষা ঘোড়া বা রথের সাহায্যে পার হতে যা বোকামি। অবশ্যম্ভাবী মৃত্যুকে ডেকে আনা ছাড়া কিছুই ফল পাওয়া যাবে না। ওই কাঁটা গাছের জঙ্গল আর ওই বিশাল পরীক্ষা একমাত্র পদাতিক সৈন্যরাই পার হতে পারবে। অন্য চেষ্টা ছেড়ে দিয়ে আসুন আমরা আমাদের ঘোড়া রথ এখানেই পরিত্যাগ করে পায়ে হেঁটে ওই জঙ্গল পার হই। আর যদি দেবাদিদেব জিউসের ইচ্ছা থাকে, তাহলে আমরা পরীক্ষাও পার হতে পারবো এবং গ্রিকদের নিশ্চিহ্নও করতে পারবো। কথাটা হেক্টরের মনে ধরল। খানিকক্ষণ নিজের মনে কি যেন ভাবলেন। তারপর নিজের সারা দেহটা কঠিন বর্মের দ্বারা ভালোভাবে আচ্ছাদিত করে নেমে পড়লেন রথ থেকে। এগিয়ে চললেন একাই কাঁটা গাছের কঠিন বেড়া অতিক্রম করতে। দলপতি দেখা থেকে অন্যান্য সেনাপতিরাও নেমে পড়লেন নিজেদের ঘোড়ার রথ থেকে, অনুসরণ করলেন হেক্টরকে। তাদের মনে ছিল সাহস আর দেবরাজ জিউসের প্রতি প্রবল আস্থা। গ্রিকদের প্রাচীরটিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তখন তাদের মরণপণ সংগ্রাম। প্রথমেই তারা প্রাচীরের সামনের স্তম্ভগুলো ভেঙে ফেলল, তারপর প্রাচীরের গায়ের বড় বড় পাথরগুলো উপড়ে ফেলতে শুরু করলো। দেখতে দেখতে প্রাচীরের গায়ে সৃষ্টি হলো বিশাল বিশাল গর্ত, যে গর্তের মধ্য দিয়ে সৈন্যরা অনায়াসই ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু গ্রিকরাও হাল ছেড়ে দিয়ে বসেছিল না। তারাও প্রাণপণ চেষ্টা করে সেই গর্তগুলি নতুন পাথর চাপা দিয়ে ট্রোজানদের প্রবেশপথ বন্ধ করতে শুরু করলো, আর প্রাচীরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে তীর আর বর্ষা ছুটতে লাগলো। প্রাচীর সীমানা যুদ্ধটা এমন একটা অবস্থা এসে দাঁড়ালো যে তখন ট্রোজানরা না পারে প্রাচীর ভেঙে গ্রিক দুর্গে প্রবেশ করতে, আর গ্রিকরাও পারল না একেবারে শত্রু সৈন্যকে পিছু হটিয়ে দিতে। ঠিক এই রকম মাঝামাঝি অবস্থায় দেবরাজ জিউস যদি না ট্রোজানদের প্রতি সদয় হতেন, তাহলে কোনো মতেই তাদের পক্ষে গ্রিক প্রাচীর ভাঙা সম্ভব হতো না। আসলে দেবরাজ জিউস চেয়েছিলেন হেক্টরকে বিজয়ী করতে, তাই জিউসের আশীর্বাদে পুষ্ট হয়ে হেক্টরই প্রথম প্রাচীরের বাঁধা ভেঙে গ্রিক শিবিরে প্রবেশ করলেন। তারপর চিৎকার করে নিজের সৈন্যদের বললেন, আর সময় এবং সুযোগ নষ্ট না করে তোমরা আমার মতো প্রাচীর অতিক্রম করো, গ্রিক জাহাজগুলো জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও। হেক্টরের এই আহ্বান বৃথা গেল না। সমবেতভাবে তারা বর্ষার আঘাত করে প্রাচীর গাত্রকে দুর্বল করে তুলল। কিন্তু হেক্টর যা করলেন তা একমাত্র জিউসের অলৌকিক আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না। যে পাথর তুলতে 3 জন শক্তিশালী পুরুষের দরকার হয়, হেক্টর একাই তা অনায়াসে তুলে ফেলতে লাগলেন একে একে। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাচীরের দরজা আঘাত করলেন। সেই প্রবল আঘাতে চাপ সহ্য করতে না পারল না লোহার তৈরি দরজার খিলটি। ঝনঝন শব্দে সেটি ভেঙে পড়ে গেল। খুলে গেল প্রাচীরের বিশাল দরজাটি। সেই সময় হেক্টরের মুখের রং পাল্টে গিয়েছিল। তার মুখটা তখন দেখাচ্ছিল অমাবস্যার রাতের মতো কালো, চোখ দুটো হয়ে উঠেছিল ভয়ঙ্কর লাল। তার হাতে তখন ধরা ছিল দুমাথাওয়ালা বর্ষা। ব্রোঞ্জের তৈরি বর্ম আর বর্ষার ফলক দুটো এত বেশি চকচক করছিল যে সমবেত গ্রিক সৈন্যরা হেক্টরের এই ভয়াবহ রূপ দেখে আঁতকে উঠল। সেই সময় হেক্টর এত বেশি বিভৎস হয়ে উঠেছিলেন যে একমাত্র দেবতা ছাড়া আর বোধহয় কেউই তার গতি রোধ করতে পারতেন না। উন্মত্তের মতো হেক্টর আর একবার চিৎকার করে ডাকলেন তার ট্রয় সৈন্যদের। গ্রিক সৈন্যদের বোধহয় আর দাঁড়াবার মতো সাহস ছিল না। তারা ভয়ে দিশারা হয়ে পড়ল। এলোমেলো ছোটাছুটি করে নিজেদের প্রাণ বাঁচাতে চাইল। প্রাণপণ ছুটে নিজেদের জাহাজের নিরাপদ আশ্রয়ে পৌঁছতে লাগলো। আর তাই দেখে ট্রয় সৈন্যরা জয়ের বিপুল আনন্দে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। ওদিকে নেস্টর তখন তার তাঁবুতে সামান্য বিশ্রাম করছিলেন। ঠিক বিশ্রাম বলা যায় না,
তিনি তখন ম্যাকাওনের পরিচর্যায় ব্যস্ত ছিলেন। সহসা তার কানে এলো যুদ্ধক্ষেত্রে অবিরাম চিৎকার। সেই তীব্র আওয়াজ শুনে মনে হলো এর ট্রোজানদের উল্লাসধ্বনি, আর তিনি তাঁবুর মধ্যে থাকতে পারলেন না। ম্যাকাওনে তার একজনের পর তার ভার দিয়ে ছেড়ে তিনি ছুটে এলেন আহত ডায়োমেডেস, ওডিসিয়াস আর অ্যাগামেমনকে দেখতে। কিন্তু বেশি দূর যেতে হলো না। তারাও তখন নিজেদের জাহাজ থেকে সবেমাত্র বেরিয়ে আসছিলেন। পথেই সবার সঙ্গে নেস্টরের দেখা হয়ে গেল। সমুদ্রের তীরটি বেশ প্রশস্ত হলেও যুদ্ধ জাহাজগুলি একই সারিতে দাঁড় করানো সম্ভব হয়নি, কিন্তু সামনে কিছু পিছনে গা ঘেঁষে ঘেঁষে করে সেগুলো দাঁড়িয়েছিল। আহত রাজারা জাহাজ থেকে বেরিয়ে এসে নিজের নিজের বর্ষার উপর ভর দিয়ে বিষণ্ণ মনে যুদ্ধের গতিবিধি লক্ষ্য করছিলেন। তারা তখন দেখলেন প্রাচীর দেয়ালটি ভেঙে পড়েছে আর ট্রোজানরা দেয়াল পার হয়ে ভেতরে চলে এসেছে। তখন তারা সত্যি ভীত হয়ে পড়লেন। ওদিকে নেস্টরকে হন্তদন্ত হয়ে আসতে দেখে রাজা অ্যাগামেমনও তার স্থির থাকতে পারলেন না। এগিয়ে গিয়ে তিনি বললেন, হে জেনিস পুত্র নেস্টর, তবে কি হেক্টর একদিন গর্ব করে যা বলেছিল তাই সত্য হতে পরিণত চলেছে? তবে কি ওরা সত্যি আমাদের যুদ্ধ জাহাজগুলিকে পুড়িয়ে দেবে আর প্রাণ বাঁচাতে আমাদের অপমানের বোঝা কাঁধে নিয়ে পালিয়ে যেতে হবে? তাই যদি হয় তাহলে আর কিছুক্ষণ পরই রাত্রি নামবে, আজকের মধ্যে যুদ্ধের বিরতি হবে। সেই অবসরে চলুন আমরা আমাদের জাহাজগুলোকে টেনে জলে ভাসিয়ে দিই। রাত্রি অন্ধকারে আমরা আমাদের জাহাজ নিয়ে নিরাপদে ফিরে যেতে পারবো। ধরা পড়ে পশুর মতো মরার চেয়ে প্রাণে বাঁচা অনেক ভালো। পাশেই দাঁড়িয়েছিলেন ওডিসিয়াস। এইসব দুর্বল এবং কাপুরুষিত কথা শুনে অ্যাগামেমনের দিকে একবার বিরক্তির চোখে তাকালেন। তারপর বললেন, রাজা, আপনি সত্যিই হতভাগ্য। যেসব মহান বীরেরা জীবন পণ করে এখনও লড়াই করে যাচ্ছেন, আপনার মতো কাপুরুষে সেই বীরদের নেতা হওয়া সাজে না। আপনার হওয়া উচিত ছিল কোনো নিম্ন শ্রেণীর সৈন্যদলের নেতা। যে ট্রয় নগরী জয় করার জন্য আমাদের এত রক্তক্ষয়, এত মহারথীদের আত্মত্যাগ, তা অসমাপ্ত রেখে আপনি আমাদের পালিয়ে যেতে উপদেশ দিচ্ছেন। আমি মনে প্রাণে আপনার এই হীন উপদেশকে ঘৃণা করি। নীরবে সব কথা শুনলেন রাজা অ্যাগামেমনন। তারপর বললেন, কথাগুলো শুনতে খুব খারাপ আর কর্কশ হলো। তোমার প্রত্যেকটি কথাই সত্যি। আমার ভুল আমি স্বীকার করে নিচ্ছি, আর আমি তোমাদের যুদ্ধ পরিত্যাগের কথা বলবো না। তোমাদের মধ্যে যদি কারো উচিত পরামর্শ দেওয়ার থাকে তা আমাকে বলো। উপযুক্ত হলে আমি তা এখনই গ্রহণ করব। কনিষ্ঠ ডায়োমেডেস তখন বললেন, রাজা, আমি আপনার থেকে বয়সে ছোট হলেও যদি আপনি আমার কথা শোনেন তাহলে বলি, চলুন আমরা সকলে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাই। আমরা আজ সকলেই আহত, তাই একেবারে যুদ্ধক্ষেত্রের সীমানার মধ্যে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকব। আমাদের উপস্থিতি দিয়ে আমরা অন্যদের উৎসাহিত করে তুলব। একথা সকলেই মেনে নিলেন। সকলেই রওনা দিলেন যুদ্ধক্ষেত্রের দিকে। রাজা অ্যাগামেমনন চললেন সকলের আগে। কিন্তু তারা যখন রণস্থলে গিয়ে পৌঁছলেন, দেখলেন ট্রোজানরা জয় জয়কার করছে, কারণ সূর্যদেব স্বয়ং অ্যাপোলো তখন বিজয়ী মুকুট পরিয়ে দিয়েছেন হেক্টরের মাথায়। হেক্টর তখন অবদ্ধ, তাঁর শক্তি তখন অপরিসীম। আসলে এই সব কিছুই হচ্ছিল দেবরাজ জিউসের ইচ্ছায়। তিনি তখন চাইছিলেন ট্রোজানদের হাতে গ্রিকদের নাস্তানাবুদ করতে। যতক্ষণ না অ্যাকিলিস যুদ্ধে যোগদান করছেন ততক্ষণে জিউস ট্রোজানদের সৈন্যদের জিতিয়ে যাবেনি। জিউসের সন্তান অ্যাপোলো তাই পিতার আদেশে ট্রোজানদের পক্ষে সমর্থন করে চলেছেন। দৈবশক্তিতে বলিয়ান হেক্টর তখন মহাবিক্রমে আর প্রচণ্ড নৃশংসভাবে গ্রিক সৈন্য বধ করে চলেছেন। তার তখন যুদ্ধ শক্তি বেড়ে গেছে সহস্র গুণ। একাই তিনি কয়েকশো সৈন্যের মহড়া নিচ্ছেন। একমাত্র বীর অ্যাজাক্স ছাড়া আর সবাই তখন নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। অ্যাজাক্স কিন্তু শিবিরের মধ্যে আশ্রয় নেননি। একটা বিরাট বর্ষা হাতে তিনি এক জাহাজের ডেক থেকে অন্য জাহাজে পাহারা দিতে যাচ্ছিলেন। হেক্টরের আদেশে কোনো ট্রয় সৈন্য গ্রিক জাহাজে আগুন লাগাতে এলি অ্যাজাক্স তার বিরাট বর্ষা দিয়ে সেই সৈন্যকে তাড়িয়ে দিচ্ছিলেন অথবা হত্যা করছিলেন। এইভাবে প্রায় 12টি ট্রয় সৈন্যকে অ্যাজাক্স একাই বধ করলেন জাহাজের সামনে দাঁড়িয়ে। যুদ্ধ তখন পুরো দমে চলছে। এমন সময় ভারাক্রান্ত মনে আর অশ্রু সজল নেত্রে অ্যাকিলিসের সামনে গিয়ে দাঁড়ালেন প্যাট্রোক্লাস। উঁচু পাহাড়ের চূড়ো থেকে যেমন ঝর্ণার জল নেমে আসে, ঠিক তেমনভাবেই প্যাট্রোক্লাসের গাল বেয়ে চোখের জলের ধারা নেমে আসছিল। বন্ধুকে কাঁদতে দেখে অ্যাকিলিস বললেন, প্রিয় প্যাট্রোক্লাস, তুমি এভাবে কাঁদছো কেন বন্ধু? তোমাকে দেখে মনে হচ্ছে একটি ছোট্ট মেয়ে যেন তার মার সামনে আঁচল ধরে কাঁদতে কাঁদতে বায়না ধরেছে কোলে তুলে নেওয়ার জন্য। তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তুমিও যেন আমার সামনে কোনো আবদার রাখতে চাও। কি হয়েছে তোমার? বাড়িতে কি কোনো দুঃসংবাদ এসেছে? নাকি গ্রিকদের দুরবস্থা দেখে চোখের জলকে বাঁধ মানতে পারছো না?
তবে গ্রিকদের শোচনীয় অবস্থার জন্য যদি তুমি রোদন করো তাহলে আমার কিছু বলার নেই। তারা নিজেদেরই দোষী আজ এই বিপদের মধ্যে পড়েছে। গভীর দীর্ঘশ্বাস ফেলে প্যাট্রোক্লাস বললেন, ওহে অ্যাকিলিস, আমার কথায় তুমি রাগ করো না। তবে সত্যি কথা বলি, গ্রিকদের দুর্ভাগ্যই আমার অশ্রুপাতের কারণ। তাদের বড় বড় সব বীর যোদ্ধারা আজ কেউ নিহত আর কেউ আহত হয়ে শিবিরে নিজেদের আরোগ্য করে তোলার চেষ্টা করছেন। এখনও যদি তুমি আগের মতোই নির্মম আর হৃদয়হীন হয়ে থাকো, এখনও যদি তুমি তোমার অর্থহীন সংকল্প থেকে সরে আসতে না পেরে থাকো, তাহলে আমাকে অনুমতি দাও যুদ্ধে যাবার। তোমার বর্মটি আমাকে দান করো, সঙ্গে তোমার মরবিডন বাহিনীকে পাঠাও, যাতে আমার গ্রিকদের শোচনীয় পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারি। প্যাট্রোক্লাসের কথা শুনে গভীরভাবে মর্মাহত হলেন অ্যাকিলিস। মনে মনে ভাবলেন, প্যাট্রোক্লাস নিজেই জানে না সে কি বলছে, ও যে নিজের মৃত্যু নিজেই ডেকে আনতে চাইছে। ব্যথাহত হয়ে অ্যাকিলিস বললেন, বন্ধু, হয়তো তোমার কথাই ঠিক, আর হয়তো আর অভিমান নিয়ে বসে থাকা যায় না। তবু এখনও আমাকে অপেক্ষা করতেই হবে, কারণ আগেই আমি বলেছিলাম যতক্ষণ না আগুন আর যুদ্ধের স্পর্শ আমার জাহাজে এসে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমার রাগ কমবে না। আমার এখন থেকে এখনও আমি যুদ্ধের আওয়াজ শুনতে পাচ্ছি না, তবে আর আমি তোমাকে আটকে রাখবো না। এই নাও আমার বর্ম, এখনই পরিধান করো, নিয়ে যাও আমার মর্মিদনদের। আর বোধহয় দেরি করা উচিত হবে না। কালো মেঘের মতো ট্রয় সৈন্যরা গ্রিকদের আকাশ থেকে ফেলেছে। ট্রোজান সৈন্যরা নিশ্চয়ই উল্লাসে মত্ত হয়ে পড়েছে, আর গ্রিকরা পিছু হটতে হটতে হয়তো বা সমুদ্রের তীরে এসে পড়েছে। এগিয়ে যাও বন্ধু প্যাট্রোক্লাস, ট্রয় সৈন্যদের ধ্বংস করো আর রক্ষা করো আমাদের জাহাজগুলোকে। বীরের জয়মাল্য নিজের গলায় পড়ে আমার সম্মান রক্ষা করো। আর একটা কথা শোনো, যে মুহূর্তে তুমি ট্রোজানদের হটিয়ে দিতে সক্ষম হবে, সেই মুহূর্তেই তুমি আমার কাছে ফিরে আসবে। স্বয়ং দেবাদিদেব জিউসও যদি সেই সময় বিজয়ী গৌরব হাতে নিয়ে তোমাকে যুদ্ধ করতে পারেন, তবুও আমার অনুপস্থিতিতে তুমি আর যুদ্ধ করবে না। তাহলে আমার গৌরব আর মর্যাদা থেকে তুমি আমাকে বঞ্চিত করবে। যুদ্ধ করতে করতে জয়ের নেশায় ট্রয়ের সীমানা পাঁচিলের কাছ পর্যন্ত যেন ভুলেও চলে যেও না, কারণ অ্যাপোলো স্বয়ং ট্রয়বাসীদের সমর্থন করেন। তার কোপানলে পড়ার আগেই তুমি জাহাজে ফিরে আসবে। অ্যাকিলিস যখন প্যাট্রোক্লাস যখন নিজেদের মধ্যে সলা পরামর্শ ব্যস্ত, ওদিকে তখন গ্রিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছিল। একা অ্যাজাক্স তখন প্রাণপণে লড়াই করে চলেছেন। গ্রিক রণতরীগুলিকে শত্রুর আগুনের হাত থেকে বাঁচাবার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু যত বড় বীরই হোক না কেন, তারও তো লড়াইয়ের একটা শেষ ক্ষমতা আছে। অ্যাজাক্স তখন তার ক্ষমতার শেষ পর্যায়ে চলে এসেছেন। ট্রয় সৈন্যদের অবিরাম আক্রমণে তার শিরস্থানটি ঘন ঘন কাঁপছিল। অস্ত্রের আঘাতে শিরস্থানের গায়ে ঠন ঠন আওয়াজ হচ্ছিল। এত আঘাত তিনি সহ্য করতে পারছিলেন না। বাঁ কাঁধের উপর ছিল বিরাট ভারী একটা ঢাল। অনেকক্ষণ ধরে সেটি বহন করার ফলে তার কাঁধে বেশ যন্ত্রণা হচ্ছিল। একটানা যুদ্ধ করার ফলে তার সারা দেহ থেকে অবিরাম ঘাম ঝরছিল। তিনি এতই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। তবু এত কষ্টের মধ্যেও তিনি একাই লড়িয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ হেক্টরের সেই বিশাল তরবারির আঘাতে অ্যাজাক্স প্রায় নিরস্ত্র হয়ে পড়লেন, কারণ হেক্টরের তরবারিটি আঘাত করেছিল অ্যাজাক্সের বর্ষার কাঠে। ফলে বর্ষাটি দু টুকরো হয়ে গেল। অ্যাজাক্সের হাতে তখন বর্ষার শেষ প্রান্তটি ওই ভয়ানক যুদ্ধে কোনো কাজই লাগবে না। অ্যাজাক্স বুঝলেন, তার মতো যোদ্ধার হাত থেকে যখন বর্ষা দু টুকরো হয়ে মাটিতে পড়ে যায়, তখন দেবরাজ জিউসের ইচ্ছা নয় যে গ্রিকরা জয়লাভ করুক। দেবতারা বিরূপ যেখানে, সেখানে মানুষ কী বা করতে পারে। অ্যাজাক্সও আর কিছু করার ছিল না। তিনি আস্তে আস্তে পিছু হটে গেলেন নিজের জাহাজে। ওদিকে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিক জাহাজে আগুন ধরিয়ে দিল ট্রোজানরা, আর খুব অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রিক জাহাজগুলিকে গ্রাস করতে শুরু করল।